ঐতিহাসিক ৭ মে আজ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন। বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে তীব্র সুপেয় পানির সংকট, নির্বিচারে গাছ ও পাহাড় কাটাকে দুষছেন বিশেষজ্ঞরা। এবং ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন তৃতীয় চার্লস। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০০-রও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে এটি একটি ঐতিহাসিক দিন। এই দিন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সে সময় আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনাকে দেশে ফিরতে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার এক অবৈধ নিষেধাজ্ঞা জারি করে। তখন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ায় ষড়যন্ত্র লিপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু শেখ হাসিনা তৎকালীন সরকারের বেআইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার সাহসী ঘোষণা দেন। অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বব্যাপী। স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যর্থনা জানায়। আসন্ন ৫ সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপির ঘোমটা পড়া প্রার্থী থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল তিনি বলেন, সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এরই মধ্যেই ঘোষণা দিয়েছেন, তাই অন্যান্য সিটিতেও তাদের ঘোমটা পড়া স্বতন্ত্র প্রার্থী থাকবে, সেটা স্পষ্ট বলেও জানান তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় সব কথা বলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন খাদিজাতুল কোবরা। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে এই যৌথ সভার আয়োজন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করতে আসেন বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান। তবে এসব ছাপিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলমান রাজনীতি, নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে আমন্ত্রণ জানানোর কিছু নেই, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে রাজনৈতিক পরিচয় ছাড়াই স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়ানোকে ভণ্ডামি বলে মনে করেন কাদের। ইলেকশন করবে না, কিন্তু ঘোমটা পরে করবে। কিভাবে? স্বতন্ত্র মার্কা ইলেকশন। ২৪ জন দাঁড়িয়ে গেছে কাউন্সিলর, মেয়র পদেও দাঁড়িয়েছে গাজীপুরে। আর এই ৮০ করি আসলে আশার ইঙ্গিত দিচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি সিটের বেশি পাবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে দাঁড়িয়ে এই কথা প্রমাণ করে দেখাক বিএনপি। বিএনপি জনগণকে বলবে যে আমাদেরকে ভোট দিন, আমরা এই করেছি। কি করেছে? কোন কীর্তি তাদের আছে? তাদের আছে যা, সেটা হচ্ছে ধ্বংস, চুরি, দুর্নীতি, লুটপাট, আগুন সন্ত্রাস। এটা হলো বিএনপির উপহার। সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেওয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। একই সঙ্গে মন্ত্রী, সংসদ সদস্য সহ সংশ্লিষ্টদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। খাদিজাতুল কোবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বান্দরবানের দুর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে নদী ও ঝিরি দূষিত পানি পান করতে হচ্ছে পাহাড়ের বাসিন্দাদের। এর ফলে ডায়রিয়া, আমাশয় সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। নুরুল কবিরের রিপোর্টে বিস্তারিত থাকছে শেখ ফাহিম। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের পানির প্রধান উৎস
নদী ও ঝিরি ঝর্ণা। কিন্তু শুষ্ক মৌসুমে ঝিরি ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় দৈনন্দিন ব্যবহার্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন পাড়ায়। শুধু তাই নয়, পানির স্তর নিচে নেমে যাওয়ায় রিংওয়েল, টিউবওয়েল ও জিএফএস লাইনগুলো পড়ে রয়েছে অকেজো অবস্থায়। ফলে দূষিত পানি পান করে বিভিন্ন পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। দিন দিন এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন তারা। পাড়া বেশি পানি অভাব, কুসুর করি দুঃখ, খাইতে দুঃখ, এখন নষ্ট অভাব। দুয়ার টাঙ্কি দিয়ে না পানি তো একটু নাই। বিভিন্ন রোগ হয়, ডায়রিয়া, তারপরে ম্যালেরিয়া, আমাশয়, এগুলো এই রোগগুলো হয়ে থাকে। এদিকে অবাধে বৃক্ষনিধন, পাহাড় কাটা ও ঝিরি থেকে পাথর তোলার ফলে পার্বত্য অঞ্চলের পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। পাহাড় উজাড় কারণে, গাছপালা শূন্য হওয়ার কারণে, পাথর উত্তোলনের কারণে এখন সমস্ত ঝর্ণা, ঝিরি এগুলো শুকিয়ে যাচ্ছে। এই পানির শূন্যতা এখন হাহাকার করছে পার্বত্য অঞ্চলে। এভাবে যদি পানির সংকট থাকে বা বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু অনেকে পাড়া থেকে ছেড়ে চলে যেতে পারে। পাহাড়ি এলাকায় পানি সংকট নিরসনে উদ্ভাবনী প্রকল্প নেওয়ার কথা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঝিরি ঝর্ণা বা পাহাড়ের গায়ে লেগে থাকা যে পাথরের ফাঁকে ফাঁকে পানি থাকে, সে পাথরকে যথেচ্ছভাবে উত্তোলন করা হচ্ছে, যার কারণে বৃষ্টির পানির সাথে উপরের মাটি ধুয়ে খুব দ্রুত ধুয়ে গিয়ে ঝিরি ঝর্ণাতে তলানি করতেছে, যার কারণে পানি যে ধরে রাখবে সে পানির যে গভীরতাটা, সে গভীরতাটা আর থাকতেছে না। এটা একটা যেটা চিন্তা করা হচ্ছে, যেটা যে বৃষ্টির পানি, যেটা পাহাড়ি মানুষ সাধারণত লাইনে ব্যবহার করে থাকে, এই পানিটাকে আমরা সংরক্ষণ করে কিছুটা পিউরিফাই করে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষের চাহিদাটা অনেকটা মেটানো হয়। সদর উপজেলার সোয়ালোক, টঙ্কাবতী, চিম্বুক সহ জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকায় 20,000-এরও বেশি মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাজারে চিনির কোনো সংকট নেই বলে জানালেন পাইকারি বিক্রেতারা। প্রচুর পরিমাণে পণ্যটি মজুদ রয়েছে বলেও দাবি তাদের। তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে রয়েছে শুধু খোলা চিনি। এরপরেও ভোক্তা পর্যায়ে কোনো নিত্য পণ্যের সংকট তৈরি হলো, এ নিয়ে বিস্তারিত থাকছে কাউসার আহমেদের রিপোর্টে। 20 টাকা করে এখন চিনি কিনতে যাচ্ছি 140 টাকা, পরায় দোকানে চিনি থাকেও বিক্রি করে না। ওরা বলতেছে বাজার শর্ট, বাজারে মাল নাই, চিনি নাই, বাড়তি টাকা দিয়ে কিনে কোম্পানির থেকে, এভাবে বলে আর। চিনির সংকট দেখিয়ে বেশ কয়েকদিন ধরেই পকেট কাটা হচ্ছে গ্রাহকদের। ভোক্তা পর্যায়ে পণ্যটির দাম এবং সরবরাহ নিয়ে নানান প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আর এই যে দাম বাড়তেছে বা এটার যে কি ভৌতিক কারণ, এটা আমরা বুঝতেছি না। সেই বাস্তবতা কতটুকু যুক্তিযুক্ত, সত্যিকার অর্থেই কি চিনির সংকট রয়েছে, এই প্রশ্ন ছিল খুচরা ব্যবসায়ীদের কাছে। যখনই সরকার আপনার কেজিতে 3 টাকা কমানো হয়েছে, 112 টাকা জায়গা 109 টাকা করছে, তখন থেকে চিনি একদমই টোটাল বাজার কোনো কোম্পানি সাপ্লাই দেয়নি। রমজানের আগেও চলছে, তখনও কিন্তু আমরা চিনি বাজারে পেয়েছি, কিন্তু ঈদের পর থেকে আপনার সরকার নির্ধারিত যে রেটটা দেওয়া ছিল ওই রেটে চিনি নাই বললেই চলে। প্যাকেট চিনি নাই, কিন্তু হচ্ছে খোলা যেটা 50 কেজি বস্তা চিনি, ওটা বাজারে চিনি আছে, দাম বেশি, 135 টাকা কেজি। কিছুটা উত্তর মিললেও অনেক প্রশ্ন রয়ে যায় ডিলার এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে। তারা বলছেন পর্যাপ্ত পরিমাণে চিনি রয়েছে বাজারগুলোতে, তবে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করা যাচ্ছে না চিনি। চিনির ভাই কোনো সংকট নাই, সরকারের নির্ধারিত রেটে চিনি পায় না, এই কারণে অনেকে চিনি বিক্রি করে না। এখন চিনি 26 টাকা বাড়ানোর একটা প্রস্তাব দিচ্ছে সরকারকে, এখন সরকার এটা কতটুকু অ্যাকসেপ্ট করে বলতে পারবেন। দামের এই সমন্বয়হীনতা এবং বাজার নজরদারি পারে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রিটেনের 40তম রাজার সিংহাসন অভিষেকের খবর। ব্রিটেনের 40তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন তৃতীয় চার্লস। গতকাল আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের পর সেন্ট এডওয়ার্ডের ঐতিহাসিক মুকুট পরানো হয় তাকে। এ সময় তার হাতে দেওয়া হয় রাজদণ্ড। একই সঙ্গে রাজ্যাভিষেক চলছে চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলারও। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 100-রও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। বিস্তারিত জানাচ্ছেন সৌবি আয়াত। ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্রিটেন জুড়ে রাজকীয় সাজসজ্জা। প্রাসাদের সামনে ভিড় করেছে হাজার হাজার উৎসুক মানুষ। লন্ডন শহর জুড়ে মোতায়েন করা হয়েছে 29,000 পুলিশ সদস্য।
রাজকীয় শোভাযাত্রা দিয়ে রাজ্য অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হয়। ডায়মন্ড জুবলি স্টেট কোচে করে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছান রাজা তৃতীয় চার্লস। সঙ্গে ছিলেন কুইন কনসোর্ট ক্যামিলা। ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে গোল্ডেন স্টেট কোচ নামে আরেকটি রাজকীয় বাহনে ফিরেন রাজা। এরপর ঐতিহাসিক প্যারেডে অংশ নেয় ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশের কয়েক হাজার সেনা। রাজপরিবারের প্রথা অনুযায়ী ২৭ বছরের পুরনো ঐতিহাসিক সিংহাসনে বসেন চার্লস। এ সময় তার পরনে থাকে সোনার জরি দিয়ে তৈরি রেশমের লম্বা কোট। এরপর আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লসকে মাথায় রাজমুকুট পরিয়ে দেয় আর্চবিশপ। পরপরই কুইন কনসোর্টকেও পরানো হয় রানী মেরির মুকুট। তৃতীয় চার্লসের রাজ্য অভিষেকের গোটা আয়োজনে ব্যয় হয়েছে আনুমানিক ১০ কোটি পাউন্ড। খরচের পুরোটাই বহন করেছে যুক্তরাজ্য সরকার। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের দেলদুয়ারে ঘর থেকে মা ও তার 2 শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই 3 জন হলেন মনিরা বেগম ও তার 2 শিশু মুশফিক ও মাশরাফি। মনিরা উপজেলা চকতুর গ্রামের মোহাম্মদ শাহেদের স্ত্রী। শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলি ইউনিয়নের চকতুর গ্রাম থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরার স্বামী শাহেদ আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। শাহেদ দেউলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানায় পারিবারিক কলহের জেরে এটি ঘটে থাকতে পারে। মনিরা বেগমের ঝুলন্ত লাশটি ছিল মাটি লেগে থাকা এবং সন্তানের মরদেহ বিছানার উপর থাকায় ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন স্বজনেরা। ঘরে ওর স্ত্রী এবং 2 সন্তান দুটোর নাম হয়েছে মুশফিক এবং মাশরাফি, যাদের বয়স একজনের 8 এবং 2। এদেরকে মেরে ফেলে ওই শাহেদ পালিয়েছে। এখনও মৃত্যুর কারণ আপনাদের সঠিকভাবে বলা যাচ্ছে না। আপনার পোস্টমর্টম রিপোর্টের পরেই সঠিক মৃত্যুর কারণ বলা যাবে। আমাদের থানায় ওর নামে ওয়ারেন্ট আছে এবং এর আগেও আমাদের পুলিশ ওকে অ্যারেস্ট করার জন্য একাধিকবার অভিযান পরিচালনা করেছে। রোজার মধ্যেও তাকে গ্রেপ্তার জন্য তার বাড়িতে রেড দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। শরীয়তপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে গণধর্ষণের ঘটনায় ইউপি সদস্য সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ চরসুন্দি গ্রামের লোকমান বয়াতি ও হাসান সর্দারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল রাত 8:30টার দিকে হাসান সর্দারের ছেলে রাসেল সর্দার মুঠোফোনে লোকমান বয়াতির বড় মেয়েকে বাড়ির বাইরে ডাকেন। ওই নারী তার বান্ধবী সহ বাইরে বের হলে ইয়াসমিন বয়াতি, সুমন বয়াতি, রাসেল সর্দার, খোকন সর্দার, শাহিন সর্দার সহ 7 থেকে 8 জন তাকে জোরপূর্বক নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্তরা। ধর্ষণের চেষ্টা চালায় ভুক্তভোগীর বান্ধবীকেও। এ সময় তার চিৎকারে নির্যাতিতার মা এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার বাবা 8 জনকে আসামি করে মামলা করেছেন। নীলফামারীর সৈয়দপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সৈয়দপুর প্লাজা সুপারমার্কেট থেকে মামুন আলম নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় বুধবার কলেজ ছুটির পর ওই ছাত্রী প্রাইভেট কার করে যাওয়ার সময় 4টি মোটরসাইকেলে জুনায়েদ তৌহিদি ও মোহাম্মদ মামুন আলম সহ কয়েকজন গাড়ির গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 5 জনকে আসামি করে মামলা করেন। আসামি জুনায়েদ তৌহিদি শহরের বাঁশবাড়ির শহীদ মাহতাব বেগ লেনের বাসিন্দা, তৌহিদ গুল ফ্যাক্টরি মালিক মোহাম্মদ জাবেদ ওরফে চঞ্চলের ছেলে এবং মোহাম্মদ মামুন আলম নয়টোলা এলাকার মোহাম্মদ শহীদ আলমের ছেলে। আগামীকাল 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। কবিগুরুর জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ রব। দিনটি উপলক্ষে এই কাছারি বাড়িতে 3 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওমর ফারুকের প্রতিবেদনে জানাচ্ছেন, সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে ভিড় করেন তার ভক্তরা। বিগত দিনের চেয়ে এবছর রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব আরও সুন্দর এবং
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা পছন্দ করি। প্রশাসনিক যেটি জানা গেছে সেটা এবার অন্য সেটা একটু জাঁকজমকপূর্ণভাবেই হবে। আমরা পরিবার পরিজন সবাই এসেছে এটি দেখতে এবং আশা করি খুবই সফলতার সাথে এই জন্মজয়ন্তী উৎসবের আয়োজনটি সম্পূর্ণ হবে। 1 মাস আগে থেকেই প্রস্তুতি নেই এই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে। কাছারি বাড়িতে আমরা এখন স্টেজ রিহার্সাল করছি। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কাছারি বাড়িতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই শাহজাদপুরে যে 3 দিনব্যাপী যে উদযাপন অনুষ্ঠিত হবে সেটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের প্রস্তুতি সর্বশেষ পর্যায়ে জেলা প্রশাসন সিরাজগঞ্জ কর্তৃক যে আয়োজন সেটির প্রস্তুতি শেষ পর্যায়ে আমরা ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছি সুন্দরভাবে উদযাপন করার জন্য, দিবসটিকে সফল সার্থক করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়িতে গড়ে ওঠা এই জাদুঘরকে বেশ আকর্ষণ করে দর্শনার্থীদের। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সরকারি কর্মচারীদের সাথে দীর্ঘদিনের বৈষম্য ও দুর্দশা দূর করতে আগামী 18 মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 7 দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদানের কথা জানায় সংগঠনটি। দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মিরাজুল ইসলাম। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মতিউর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিনুদ্দিন, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা, আবু হাশেম খান খাদেম। এছাড়াও এ সময় বিভিন্ন দপ্তরের কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 8টি হাইব্রিড সহ 113টি ধানের জাত আবিষ্কার করে। এই তালিকায় মিনিকেট নামের কোনো জাত নেই, কিন্তু বিভিন্ন মোটা চালকে কারখানায় ছেটে কৃত্রিমভাবে তৈরি করা হয় এই মিনিকেট চাল। দেখতে সুন্দর ও চিকন হলেও এই চাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছে চিকিৎসকেরা। কুমিল্লা থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ছবিতে ফারহানা তাহির তিথির রিপোর্ট। কুমিল্লাতে ছোট বড় মিলিয়ে 110টি অটোরাইস মিলের কারখানা রয়েছে। এগুলোতে 28 ও 32 জাতের চাল চিকন ও সুন্দর করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর পাউডার পটাশ ও ইউরিয়া সার। মসৃণ করতে ব্যবহার করা হয় মোমের পলিশ। গবেষণা বলছে কৃত্রিমভাবে উৎপাদিত এ চালে খনিজ উপাদান নেই বললেই চলে। উপসি ধান জাত এর প্রক্রিয়াজাতকরণ করে এটা মিনিকেট নামে বাজারে বিক্রি হচ্ছে। এই ছাঁটাইয়ের কারণে চাউলের যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদান চলে যাচ্ছে, বিনিময়ে যে আমরা যে চাউলের মাধ্যমে যে পরিমাণ পুষ্টি পাওয়ার কথা ভোক্তা হিসাবে সেই পরিমাণ আমরা পাচ্ছি না। পাশাপাশি এ ধরনের চাল গ্রহণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এদিকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ চাল উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তাদের যে ক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত আছে। সেক্ষেত্রে ঔষধ থেকে শুরু করে পণ্য সেবা সব ক্ষেত্রেই আছে। এক্ষেত্রে যদি কোনো ভোক্তা আমাদের কাছে কমপ্লেন করেন বা আমরা সেইভাবে যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ পাই যে কেউ নির্দিষ্ট একটা প্রজাতের কথা উল্লেখ করে সেটি না দিয়ে অন্য একটি জিনিস সরবরাহ করছে, তাকে আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে। সর্বশেষ 2009 সালে সংশোধিত আইন সহ ভেজাল বিরোধীদের 3 লক্ষ টাকা ও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। সংশোধিত আইন সহ ভেজাল প্রতিরোধের প্রয়োগ না থাকার কারণে দিন দিন বেড়েই চলেছে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। ফারহানা তাহির তিথি, এশিয়ান টেলিভিশন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের চলমান সংঘাতে 10 লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ইউনিসেফের জরুরি কর্মসূচির উপপরিচালক হাজেল ডিওয়েড বলেছেন, দক্ষিণ দারফুরে 10 লাখের বেশি পোলিও টিকা সহ বেশ কয়েকটি হিমাগার লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে। পোলিও রোগে সাধারণত 5 বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হয়ে থাকে। এর ফলে পক্ষাঘাত ও মৃত্যু হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে গত এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে সুদানের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে 28টি হামলা হয়েছে। সুদানের এই সংকটের সময় বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অসংখ্য মানবিক সংস্থা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া এই সময়ে 13 থেকে 14 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সরবরাহ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঐতিহাসিক 7 মে আজ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দিন। বান্দরবনের দুর্গম পাহাড়ি অঞ্চলে তীব্র সুপেয় পানির সংকট, নির্বিচারে গাছ ও পাহাড় কাটাকে উঠছেন বিশেষজ্ঞরা। এবং ব্রিটেনের 40তম রাজা হিসেবে সিংহাসনে বসলেন তৃতীয় চার্লস। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 100-এরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।